আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, সচরাচর আমরা অনেকেই যে সকল দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হই বা সমস্যায় আক্রান্ত হই, তার মধ্যে বাত ব্যথা বা বাতজনিত রোগ, বাতের ব্যথা এই নামে আমরা অভিহিত করে থাকি এবং এগুলি অন্যতম। প্রিয় দর্শক, বাতের ব্যথার প্রকৃত কারণ কি বা এর চিকিৎসার ধরনটি কী ধরনের হতে পারে, কোন কোন শ্রেণী পেশার মানুষ অথবা কি কারণে তারা বাতের ব্যথার সঠিক চিকিৎসা করেও আসলে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না বা ব্যথা কমছে না, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে। সেই কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যাধি, কারণ, লক্ষণ এবং প্রতিকার। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন, আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। আপনারা আমাদেরকে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করছেন প্রখ্যাত রিউম্যাটোলজিস্ট অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল হক, চিফ কনসালটেন্ট, গ্রিন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেয়ার অ্যান্ড রিসার্চ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ স্যার। আমরা সরাসরি এভাবে শুরু করতে চাই। স্যার, বাত ব্যথা বা বাত রোগ এটা বলতে আমরা কি বুঝি আপনাদের বৈজ্ঞানিক ভাষায় আমাদের দর্শকদের জন্য? অনেক ধন্যবাদ। আসলে আমরা বাত বলতে বুঝাই আমাদের শরীরে যে কলাগুলো আছে তার মধ্যে, কলা বা টিস্যু, ইংরেজিতে আমরা টিস্যু বলি, তার মধ্যে তিনটা টিস্যুকে কেন্দ্র করে আমাদের বাত বিজ্ঞানটা আবর্তিত হয়। একটা হচ্ছে হাড়, গিরা এবং মাংসপেশি। এই হাড়, গিরা আর মাংসপেশিতে যদি তিনটা লক্ষণ দেখা দেয়, একটা হচ্ছে ব্যথা, একটা ফুলে যাওয়া আর একটা আড়ষ্ট হয়ে যাওয়া, মানে নড়তে না পারা, এই জিনিসগুলো যদি হয় তখন আমরা সেই রোগকে বাত বলে থাকি। যদিও তার দুটা ব্যতিক্রম আছে। কখনো কখনো এই কলাগুলোর আপনার ব্যথা, ফুলে যাওয়া বা আড়ষ্টতা একটা প্রবল আঘাতের কারণে হতে পারে, একটা আকস্মিক বড় আঘাতের কারণে, তখন এটা আমাদের অন্তর্ভুক্ত থাকে না, তখন এটা অর্থোপেডিক্সের, সেটি হচ্ছে আঘাতজনিত, বড় আঘাতজনিত। আর আমাদের অবশ্য একটা পুনঃপৌনিক আঘাতজনিত ছোট একটা আমাদের সাবহেডিং বা টাইটেল একটা আছে। আর আরেকটা হচ্ছে খুব বিরল, যদিও কখনো কখনো ক্যান্সারের কারণেও হতে পারে। এই দুটা জিনিসকে বাদ দিয়ে আমরা ওই তিনটা টিস্যুতে তিনটা লক্ষণ দেখা দিলে তাকে আমরা বাতের অন্তর্ভুক্ত ধরে নেই। জি, আপনি চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন কোনগুলোকে আসলে আমরা বাত ব্যথাজনিত কারণে বলবো, সেটি আপনি বুঝিয়ে দিয়েছেন। কারা বেশি আক্রান্ত হন অথবা কোনো বয়সের বিষয় রয়েছে কিনা, পুরুষ, মহিলা বা কোনো শ্রেণী পেশার সাথে এর সরাসরি সম্পর্ক তো রয়েছে কিনা, বা খাবার দাবারের সাথে সম্পর্ক রয়েছে কিনা, মানুষের লাইফস্টাইলের সাথে সম্পর্ক রয়েছে কিনা, এই বিষয়গুলো যদি একটু। অনেক ধন্যবাদ। আসলে আমাদের তো বাত ব্যাধি নানান রকম, প্রায় 692 রকমের আছে, এবং আমরা বলতে পারি যে কিছু কিছু ব্যাধি আছে যেগুলো কম বয়সে বেশি হয়। যেমন আমরা বলি যে একটা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, মানে শৈশবের বাত, এটার নামটাই এমন, এটা বাচ্চাদের বেশি হয়। আবার যদি একটু কম বয়স, বাচ্চা ঠিক না, বাচ্চার পার হয়ে গেছে, যাদের বয়স 15 থেকে 30-35-এর মধ্যে, তাদের আবার পুরুষদের এক ধরনের বাত বেশি হয়, সেটাকে আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস। মহিলাদের আরেক ধরনের বাত বেশি হয়, যেটাকে আমরা বলি SLE বা সিস্টেমিক লুপাস এরিথমেটোসাস। আবার আমাদের কিছু কমন বাত আছে যেগুলি মাঝ বয়সে বেশি হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটা কমন বাত, এটার নাম হয়তো দর্শকদের অনেকেই শুনেছেন। তা এটা সচরাচর মাঝ বয়সে বেশি হয় এবং মহিলাদের একটু বেশি। আর ওদিকে আবার অস্টিওআর্থ্রাইটিস আছে, যেটা একটু বেশি বয়সে বেশি হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিস এবং অস্থিভঙ্গুরতা বা অস্টিওপোরোসিস, এগুলো বেশি বয়সের হয়ে থাকে। আমাদের, আপনি যেটা প্রশ্ন করলেন যে খাদ্যের সাথে সংস্পর্শ আসে কিনা, মানে খাদ্যের সাথে খুব মোটা দাগে বললে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের। কারণ এটা যারা খাবার বেশি গ্রহণ করে থাকেন তাদের ওজনটা বেড়ে যায়, ওজনটা আমাদের গিরার উপর, বিশেষ করে পায়ের গিরাগুলোর উপর চাপ ফেলে এবং তার জন্য অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যদিও সামগ্রিকভাবে বলা হয় যে কিছু খাবার আছে, যেমন আমাদের ধরেন গরু, খাসি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, এই ধরনের জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে একটা প্রদাহের বাতাবরণ সৃষ্টি করে, এবং যারা এগুলিতে বেশি অভ্যস্ত তাদের কিছু কিছু বাত, প্রদাহজনিত বাতগুলো একটু বেশি হয়। আবার কিছু খাবার আছে যেমন সবজি, ফল, মাছ, এগুলো একটা প্রদাহ বিরোধী বাতাবরণ আমাদের শরীরে সৃষ্টি করে। যারা এগুলি খান
তাদের বেশ কিছু বাত তাদের কম হয়। আপনি বললেন পেশার কথা, আমাদের পেশাজনিত বাত একটা বলতে পারেন যে আমাদের বিজ্ঞানে একটা মেজর চ্যাপ্টার, এবং সচরাচর মানে যেই পেশাগুলো শরীরের কোনো একটা পার্টিকুলার গিরার উপর বেশি চাপ সৃষ্টি করে, যেমন আমি যদি বলি তাঁত যারা বুনেন তাদের, হ্যাঁ তাঁতি, তাদের কিছু ধরনের বাত বেশি হয়, তাদের হাঁটুটা একটা একঘেয়ে এবং একটু বাঁকা পজিশনে থাকে, কোমরটাও তেমন থাকে, এই জন্য তাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা এগুলি বেশি হয়ে থাকে। ঠিক তেমনি পেশা মানে পেশা বিশেষে মানে এক এক পেশার এক এক ধরনের বাত হয়ে থাকতে পারে। জি অবশ্যই সেটা সঠিক। আমরা আজকাল যেভাবে সকলেই লাইফ লিড করছি বা জীবন যাপন করছি, বিশেষ করে যারা অফিস জব করছেন, দীর্ঘক্ষণ বসে থাকছেন, চেয়ারে বসে থাকতে হচ্ছে, কম্পিউটার ব্যবহার করছেন, তাদের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটি আমরা একটু শুনবো। একজন দর্শক আমাদের সাথে একটু কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমি আব্দুর রহমান, বরিশাল থেকে বলছি। আমার বয়স 43। আমি দীর্ঘদিন যাবত, না বলতে গেলে প্রায় বছর 5 যাবত মোটরসাইকেল চালাই। তো এই বছর 2 যাবত আমার বাম শোল্ডার মানে অসহনীয় ব্যথা তা না, তবে কেমন যেন ভার হয়ে থাকে, হ্যাঁ, আর কেমন একটু অবশ অবশ ফিল করি। হ্যাঁ, জিজ্ঞেস করবার আসে কিছু অনেক এই কারণে বলেন প্রশ্ন শেষ করেন। হ্যাঁ জি, এটাই আমার প্রশ্ন। আপনি কোনো চিকিৎসকের কাছে গিয়েছিলেন কিনা বা আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন কিনা আগে? না, আমি কোনো চিকিৎসকের কাছে যাইনি, তবে আমি জাস্ট ওই কি বলে ওই হট ব্যাগ দিয়ে একটু দিলে এটা আরামদায়ক অনুভব করি। জি, আপনাকে ধন্যবাদ। স্যার বলুন। জি, অনেক ধন্যবাদ রহমান সাহেব, আপনি একটা সুন্দর একটা সমস্যা আমাদের কাছে উপস্থাপন করেছেন যেটা আমাদের সাথে খুব বেশি সম্পর্কিত। তা আপনার যেহেতু আপনি দীর্ঘক্ষণ মোটরসাইকেল চালান, এখানে আমরা আপনার জন্য দুইটা পরিস্থিতি, শোল্ডারের দুইটা পরিস্থিতি চিন্তা করতে পারি। একটাকে আমরা সাধারণ ইংরেজিতে বলে থাকি ফ্রোজেন শোল্ডার, মানে জমাট বাঁধা শোল্ডার, আর আরেকটা হচ্ছে আমাদের এই শোল্ডার জয়েন্ট একটা আছে এখানে, সেই শোল্ডার জয়েন্টের চারিদিকে কতগুলো রগ যায়, রগকে আমরা ইংরেজিতে বলি টেন্ডন। তা সেই টেন্ডনেরও প্রদাহ হতে পারে দীর্ঘক্ষণ একঘেয়ে একটা পজিশনে থাকার কারণে, সেগুলিকে টেন্ডিনাইটিস বলে বলা হয়। আপনি যেটা বললেন তাতে মনে হয় যে এটা আমাদের উপর দিয়ে একটা মাংসর রগ যায় যেটার নাম হচ্ছে সুপ্রাস্পাইনাস টেন্ডন। এই যে আপনি বললেন বাম হাতটা অবশ্যই যায়, এটা কখনো কখনো সুপ্রাস্পাইনাস টেন্ডনের প্রদাহের জন্য হতে পারে, ওইটাকে আমরা বলি সুপ্রাস্পাইনাস টেন্ডিনাইটিস। কখনো কখনো এটা আমাদের ওই টেন্ডনগুলো সব একটা পর্দা দিয়ে আবৃত, এই জয়েন্টের চারিদিকে একটা পর্দা থাকে, ওই পর্দাটার নাম হচ্ছে ইংরেজিতে রোটেটর কাফ। রোটেট করা মানে ঘোরানো। তা সেই রোটেটর কাফের কখনো কখনো প্রদাহ, কখনো কিছুটা আংশিক ছেড়ে যাওয়া, এইসব কারণেও হতে পারে। এগুলো সম্পর্কে আমরা খানিকটা ইঙ্গিত পেতে পারি যদি একজন চিকিৎসক, পার্টিকুলারলি তিনি যদি বাত ব্যাধি বিশেষজ্ঞ হয়ে থাকেন তাহলে বেশি ভালো হয়। তারা যদি একটু যত্নের সাথে আপনার শোল্ডারটাকে পরীক্ষা করেন, যদিও অনেক সময় মানে শোল্ডারের ব্যথা শরীরের একটা আরও বেশি ব্যাপক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাতের একটা প্রথম অংশ হিসাবেও হতে পারে। তার মানে যিনি আপনাকে পরীক্ষা করবেন তিনি শুধু শোল্ডার পরীক্ষা করবেন না, তিনি আপনার শরীরের অন্যান্য গিরাও পরীক্ষা করে দেখবেন, এবং তিনি যদি পরীক্ষা করেন তাহলে এটা আপনার কি হতে পারে তিনি সেই সম্পর্কে একটা সম্যক ধারণা করবেন, এবং এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আরও সুনিশ্চিতভাবে আপনার রোগটা নিরূপণ করতে পারবেন, এবং তারপরে তো আপনার চিকিৎসা হবে। এটা আপনার চিকিৎসা তো অবশ্যই আছে, সমস্যা না। আমি বলবো আপনি খুব দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হন। তিনি একজন বাতব্যাধি বিশেষজ্ঞ হলে ভালো, অথবা একজন যদি না থাকেন আপনার এলাকায় মেডিসিন বিশেষজ্ঞকে দেখালেও চলবে। জি, ওনার গাইডলাইনটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আমরা বিভিন্ন ধরনের বাত ব্যথা নিয়ে কথা বলার পর যে আপনি বলছিলেন যে বিভিন্ন পেশার সাথে সম্পর্কিত রয়েছে এবং একজন মোটরসাইকেল চালাচ্ছেন তার কথা উনি শেয়ার করেছেন আমাদের সাথে। আমরা বলছিলাম যে আমরা অনেকেই যেভাবে এখন পেশাগত কাজে ব্যস্ত আছি বা বিভিন্ন ডেস্ক জব করছি যারা, বা এরকম তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হতে পারে কিনা বা তাদের ক্ষেত্রে সমাধানের পথ। হ্যাঁ, অবশ্যই তা তো সমস্যা হতেই পারে। মানে প্রথম কথা হচ্ছে ডেস্ক জবের সাথে যেই রোগগুলো সম্পৃক্ত থাকে সেগুলোর একটা ওয়াইড রেঞ্জ, বড় রেঞ্জে হয়, কিন্তু তা সেগুলোকে আমরা অনেক সময় গ্রসলি আমরা বলি অকুপেশনাল ওভারইউজ,
সিনড্রোমস বলে থাকি। আর তার পাশাপাশি যারা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করেন তাদের ঘাড়, তারপরে এখানে ঘাড়ের পিছন দিক এবং দুই বাহু, এসব জায়গায় একটা ব্যথা হয় যেটাকে বলা হয় রিপিটিটিভ স্ট্রেইন ইনজুরি, এবং ইংরেজিতে সংক্ষেপে বলা হয় RSI। এবং যারা কম্পিউটার তৈরি, কম্পিউটার ম্যানুফ্যাকচার নিয়ে যারা জড়িত, এই জন্য তারা কিন্তু ওইটার উপযোগী করে কিছু জিনিস তৈরিও করেন। যেমন আপনার একটা কিবোর্ড আছে, কম্পিউটারের কিবোর্ড, যেটাকে বলা হয় NT-RSI কিবোর্ড। তা এটাকে প্রতিরোধ করার জন্য, ঠিক তেমনি মাউসও আছে কিন্তু এই RSI প্রতিরোধ করার জন্য। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন তার সাথে অবশ্যই সংশ্লিষ্ট সম্পর্ক অবশ্যই আছে। সেগুলোকে প্রতিরোধ করা এবং প্রতিকার করা সবকিছুরই উপায় আছে। জি, আর একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন, আমরা শুনছি। স্যার, আমার হচ্ছে ওই বাম কাঁধে এবং ডান কাঁধে ওই হঠাৎ করে মাঝে মধ্যে ওই পেইন উঠে আর কি। তো আমি একজন ছাত্র, তো হঠাৎ করে একদিন রাত 1টার দিকে আমার পেইনটা উঠছিল। তো পেইনটা ওঠার পর আমি মানে উঠতে পারতেছিলাম না। পরে নিকটস্থ সদর হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা নিই। জি, আপনি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন বা কি ঔষধ খাচ্ছেন? কতদিন ধরে এই সমস্যাটি হচ্ছে আপনার? এটার জন্য কোনো আমি পরীক্ষা নিরীক্ষা করিনি। আর হচ্ছে এটার জন্য আমাকে সদর হাসপাতাল থেকে মানে কিছু প্রেসক্রিপশন করে দিয়েছে আর কি। যেমন ওষুধের নাম হচ্ছে মায়োলাক্স, তারপর হচ্ছে আরো ইজ এভরিথিং, আরো কিছু ওষুধ দিচ্ছে, আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। তো এটার জন্য মানে মাঝে মধ্যে যে আবার পেইনটা হচ্ছে বা এই সমস্যাটা যে হচ্ছে, মানে হাত পা যে অবশ, মানে হাত যে অবশ হয়ে থাকে, হ্যাঁ, এটার জন্য আর কি স্যারের কাছে আমি সমান। আপনার বয়সটা একটু বলবেন প্লিজ। আমার বয়স হচ্ছে 30 বছর। আপনাকে ধন্যবাদ, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। অনেক ধন্যবাদ। আপনিও একটা সুন্দর ধরনের একটা আমাদের দর্শক, বাকি সব দর্শকদের জন্য একটা উদাহরণ হিসেবে একটা সুন্দর প্রবলেম উপস্থাপন করেছেন। তা এই ধরনের যদি মাঝে মধ্যে যদি ব্যথা হয়, তার জন্য আমাদের রোগের একটা ভিন্ন স্পেকট্রাম আছে। যদিও সেটাও শোল্ডারের রগের প্রদাহ বা রগের কোনো ইনজুরি, আঘাত, এইসব কারণেও হতে পারে। কিন্তু আবার এটা কখনো কখনো আমাদের ঘাড়, এখানে যে আমাদের মেরু মজ্জা আছে, আমরা এটাকে বলি স্পাইনাল কর্ড এবং স্পাইনাল রুট, এদিক থেকে আমাদের নার্ভ বের হয়। ওই জায়গার কোনো ব্যাধির কারণেও, ওই জায়গার কোনো অস্বাভাবিকতার কারণে এটা হতে পারে। এবং আমি আপনাকেও সেই রহমান সাহেবকে যে পরামর্শ দিয়েছিলাম, সেই একই পরামর্শ আপনার জন্য আমার একটু রিপিট করার প্রয়োজন। সেটা হচ্ছে আপনার একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা সম্ভব হলে বাত বিশেষজ্ঞ দেখাতে হবে, যারা আপনাকে ভালো করে পরীক্ষা করে দেখবেন এবং পরীক্ষা করে এটার কারণটা বের করবেন, আপনাকে উপযুক্ত চিকিৎসাও দেবেন। জি অবশ্যই, ধন্যবাদ। আমরা বাত ব্যাধির কারণ, লক্ষণ এবং প্রতিকার নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। আমরা বেশ কিছু ভুল ধারণা সম্পর্কেও অনেক সময় শুনে থাকি আমাদের অনেক রোগীর কাছ থেকে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। ছোট্ট একটি বিরতি নেবার পর আমরা আবারও ফিরব। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরব, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যাধি, কারণ, লক্ষণ এবং প্রতিকার। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন প্রখ্যাত রিউম্যাটোলজিস্ট অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল হক, চিফ কনসালটেন্ট, গ্রিন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেয়ার অ্যান্ড রিসার্চ। আমরা বিরতির সময় একজন দর্শককে ফোন করতে শুনেছি, তিনি অপেক্ষায় রয়েছেন, তার প্রশ্নটি নেব। হ্যালো, জি দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ফাহাদ, আমি নারায়ণগঞ্জে কাজ করি, জি গার্মেন্টস বিষয়ে কাজ করি। আর আমি আমার বুকের ভিতরে ব্যথা। কোথায় জি দর্শক, আপনার কোথায় ব্যথা হচ্ছে? বাম সাইডে ব্যথা, পায়ের গিরার ভিতরে ব্যথা করে অনেক দিন ধরে। পায়ের গিরায় ব্যথা করে, আপনি বুকের ব্যথার কথা বলছিলেন? ডাক্তার দেখাচ্ছি নারায়ণগঞ্জে চাষারা পপুলারে। জি, নারায়ণগঞ্জে। আচ্ছা, জি দর্শক, আপনার বয়স কত একটু বলবেন? আমার বয়স 45 বছর বয়স। জি, আচ্ছা, আপনি পায়ে ব্যথা বলতে কি হাঁটুর ব্যথা বুঝিয়েছেন?
হাঁটুর ব্যথা করে, পায়ের গিরাও ব্যথা করে। আচ্ছা, পায়ের গিরা মানে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালিতেও ব্যথা। বুঝতে পেরেছি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, আপনার কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা উচিত বা আপনার কোথায় গিয়ে চিকিৎসাটি নেওয়া উচিত সঠিকভাবে, সেই বিষয়টি আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই যখনই কোনো ব্যথা হয় তখন আমাদের আরেকটু খানিকটা বিবরণের প্রয়োজন হয়। যেমন আপনার যদি গোড়ালির ব্যথা মাঝে মধ্যে হয়, হঠাৎ একটা অ্যাটাক আকারে তীব্র ব্যথা কয়েকদিন থাকে, তারপরে আবার কমপ্লিটলি ভালো হয়ে যায়, আবার হয়তো কয়েক মাস পরে হয়, এই ধরনের ব্যথা যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো এটার খুব সম্ভবত এটার কারণ হতে পারে গাউট। গাউট বলে একটা বাতরোগ আছে সেটা। আবার যদি তা না হয়ে একটা লাগাতার ব্যথা হয় তাহলে আপনার সেখানে আমাদের দেখতে হবে আপনার ওই জায়গাটা, আপনার গোড়ালি বা পায়ের সেই গিরাটা ফুলে গেছে কিনা। যদি এটা ফোলাই থাকে তাহলে আমরা ভিন্ন কতগুলি বাতের চিন্তা করি, যেমন একটাকে আমরা বলবো স্পন্ডাইলো আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, এই ধরনের হতে পারে। আবার এটা যদি ফোলা না থাকে তাহলে সেই অস্টিও আর্থাইটিসও হতে পারে। তার মানে বিভিন্ন কারণ। আবার ওদিকে আমাদের গোড়ালির চারিদিকে কিছু রগ আছে, সেই রগগুলোর প্রদাহ হতে পারে। তা এখন আমি বলবো যে আপনারও মোটামুটি একজন চিকিৎসককে দ্রুত দেখাতে হবে। এবং আমাদের তো আপনাদের নারায়ণগঞ্জে কিন্তু আমাদের বাতব্যাধি বিশেষজ্ঞ বেশ কয়েকজনই বসেন, তা আপনি তাদের কাউকে দেখাতে পারেন। তারা আপনার জিনিসটা পরীক্ষা করে এক্স্যাক্টলি পায়ের কোন গিরা, অথবা সেটা কি গিরার ভিতরে না গিরার বাইরের রগের ব্যথা, এই সব কিছু দেখে উনি আপনার রোগের ব্যাপারে একটা প্রাথমিক ধারণা পেয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগটা শিওর হতে পারবেন। জি, ওনার চিকিৎসার ধরন কিরকম হতে পারে বা গাইডলাইনটি উনি নিশ্চয়ই পেয়ে গেছেন, এবং ওনার মতো সমস্যা যারা ভুগছেন তাদের সকলের জন্য একই কথা প্রযোজ্য। আমরা জানি যে যারা বাতজনিত ব্যথায় ভুগছেন তারা আসলে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছোটেন, এবং কখনো স্বল্প মেয়াদী চিকিৎসা গ্রহণ করেন, দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণ করেন। আবার এই চিকিৎসা নিতে গিয়েও অনেকের অনেক ভুল ধারণাও রয়েছে, ভুল প্র্যাকটিস বা ভুল অভ্যাসও রয়েছে, অনেক অপচিকিৎসার শিকারও হতে দেখি আমরা অনেককে। এই বিষয়গুলো নিয়ে আপনি একজন প্রখ্যাত রিউম্যাটোলজিস্ট, আপনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন এশিয়া প্যাসিফিক লিগ অফ রিউম্যাটোলজির, সেখানে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। সব কিছু মিলিয়ে আমাদের দেশের মানুষদের এই যে চিকিৎসা নেবার যে ধরন অথবা কিছু ভুল ধারণা, সব কিছু মিলে আপনার কাছে একটু পরামর্শ। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের দেশে তো ভুল ধারণার একটা, আমি বলবো আমাদের বাংলাদেশটা বা আমাদের সমাজটা একটা ভুল ধারণার খনি বলে বলতে পারি আর কি। হ্যাঁ, যেহেতু সঠিক বিজ্ঞান চর্চা বা জ্ঞান চর্চা আমাদের একটু কমই হয়ে থাকে, তা আমি একটা একটা করে বলবো। প্রথমত হচ্ছে, আমি যেটা আগের যে প্রশ্নকর্তা তার উত্তরে বললাম, এটা গাউট হতে পারে। তা গাউটটা সচরাচর হয়ে থাকে একটা ইউরিক অ্যাসিড, এটা আমাদের রক্তের মধ্যে থাকে, একটা রক্তের স্বাভাবিক একটা উপাদান। তা এই ইউরিক অ্যাসিডটা যদি বেশি হয় তাহলে সেটা কখনো কখনো গিরার মধ্যে সেটা দ্রবণ থেকে বের হয়ে আসে দানা আকারে, এবং সেটা একটা প্রচণ্ড প্রদাহের সৃষ্টি করে। তা এখন এটা ঠিক যে এটা এই রোগের রোগীদের রক্তে ইউরিক অ্যাসিড বেশি পাওয়া যায়, কিন্তু এটাও ঠিক যে যারা সম্পূর্ণ সুস্থ মানুষ তাদেরও কিন্তু অনেকের ইউরিক অ্যাসিড বেশি থাকে কিন্তু গাউট হয় না। আবার ইউরিক অ্যাসিড বেশি বলে তাদের যে অন্য কোনো বাত হবে না তারও কিন্তু গ্যারান্টি দিয়ে আমাদের সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেননি। যেমন একজন রোগী, একজন মানুষ যার ইউরিক অ্যাসিডটা বেশি, তার কিন্তু অস্টিও আর্থাইটিসও হতে পারে, তার রিউমাটয়েড আর্থাইটিসও হতে পারে। পরীক্ষা রিপোর্টে অনেক সময় ইউরিক অ্যাসিড বেশি থাকলেই যে আমরা গাউট বলে চিকিৎসা করব, সেটা এইটা একটা ভুল। এবং অনেকেই আমি দেখেছি যে অনেক সময় রোগীরা আমাকে নিজেই বলেন যে আমার ইউরিক অ্যাসিড বেশি, আমি গাউট মনে করে আমি এই ওষুধটা খাচ্ছি, কিন্তু আসলে এটা একটা ভুল অ্যাপ্রোচ বলতে পারি। এবং আপনাদের ইউরিক অ্যাসিড যাই থাকুক না কেন, আপনার রোগের ইতিহাস, আপনার কোন জায়গাটা আক্রান্ত, কিভাবে আক্রান্ত, এটা কি মাঝে মধ্যে আকস্মিক তীব্র আক্রমণ হয় না এটা লাগাতার থাকে, এই ধরনের অনেকগুলো বিষয় বিচার করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইউরিক অ্যাসিড সম্পর্কে স্যার একটু শুনলাম, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার স্ত্রীর নাম আঞ্জুয়ারা। জি বলুন, সমস্যাটি বলুন। আঞ্জুয়ারা, বয়স 52 বছর। জি, ওনার সমস্যা হলো যে আমার ভালো পড়ছে যে ওনার হাত হয়ে গেছে, 5টা হাত হয়ে গেছে, এবং 5 পাশে ঘোড়ার উপরে ব্যথা করে, থাকতে পারে না, ঠান্ডা ভালো হয়, ঠান্ডা হয়। ওষুধ দিয়েছে, আপনার ক্যালসিয়াম ওষুধ দিয়েছে, তার সঙ্গে ব্যথার ওষুধ। এখন এটি কিন্তু নিষ্পত্তি হওয়ার উপায় আছে কিনা?
জি দর্শক, ওনার ওজন কত আপনি কি বলতে পারবেন সঠিক করে ওজন? দর্শক আপনি কি লাইনে আছেন? জি দর্শক আপনাকে ধন্যবাদ। ওনার স্ত্রীর কথা বলছিলেন, 52 বছর বয়স। 72 বললেন বলে মনে হলো। উনি ব্যথার কমপ্লেন করেছেন, উনি ক্যালসিয়াম ঔষধ খাচ্ছেন, অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, অস্টিওপোরোসিস রয়েছে, এরকম কথা উল্লেখ করেছেন। মানে আমি আসলে ওনার কথাই যেটা বুঝলাম যে উনি বলতে চাচ্ছেন যে ওনার স্ত্রী আঞ্জুয়ারা, তার মানে আর্থাইটিস আছে এবং ওনার পায়ের কোনো গিরা আক্রান্ত। মানে ওনার কথা থেকে আমি এইটুক নির্যাস হিসাবে বের করলাম। তা এখন এবং তার পাশাপাশি উনি মানে এটার জন্য বোধহয় ক্যালসিয়াম খাচ্ছেন, এই ধরনের কথাও বললেন। হ্যাঁ, তা আমি প্রথমত বলবো যে আপনারও কিন্তু আমি আগের যে প্রশ্নটা তাদের যা বলেছি, আপনার কোনো চিকিৎসককে দেখাতে হবে এবং দেখিয়ে ভালো করে ওনার মূল্যায়ন করে তারপরে রোগটা নির্ণয় করতে হবে। আপনার যদি এরকম আর্থাইটিস থাকে, আপনার 52 বছর বা ধরলাম 72 এগুলি কাছাকাছি, তাহলে রিউমাটয়েড আর্থাইটিস হওয়ার সম্ভাবনা মহিলাদের বেশি। কাজেই সেই রিউমাটয়েড আর্থাইটিস কিনা সেটা আমাদের দেখতে হবে। আর এছাড়া আপনি আরেকটা কথা বলছিলেন, যেটা আমি আমাদের যে আজকের উপস্থাপক ডক্টর বায়েজিদ, উনি আমাকে সেই প্রশ্নটাই করেছিলেন যে ক্যালসিয়াম খাওয়া। আমি সেটাও কিন্তু আমি ওনার প্রশ্নের উত্তরে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম যে প্রথম বলবো আমি ইউরিক অ্যাসিড এবং গাউট সম্পর্কে, দ্বিতীয় বলবো আমাদের মানে বেদনাযুক্ত বাতগুলোতে ক্যালসিয়ামের প্রসঙ্গে। সত্যিকার অর্থে ক্যালসিয়ামের অভাবে বা ক্যালসিয়াম যদি পর্যাপ্ত আমরা সেবন না করি ডেইলি নিয়মিত, তাহলে আমাদের একটা রোগ হতে পারে, সেটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস বা অস্থিভঙ্গুরতা। এটার মানে হচ্ছে অল্প আঘাতে আমাদের একটা বয়সে যে কিছু হাড় ভাঙতে থাকবে, এইটা হচ্ছে সেই রোগ। কিন্তু সেই রোগটা যতক্ষণ পর্যন্ত হাড় না ভাঙবে ততক্ষণ কিন্তু সে একটা নীরব রোগ। ওই অস্টিওপোরোসিস নিজের জন্য তার কোনো ব্যথা কিন্তু হয় না। আমরা সেটাকেই প্রতিরোধ করার জন্য ক্যালসিয়াম খেয়ে থাকি। কিন্তু এটাও ঠিক যে অনেক সময় রোগীরা মনে করেন, বিশেষ করে হাঁটুর ব্যথা যখন হয় একজন 52 বছর বয়সের মহিলার অথবা 72 বছর বয়সের মহিলার, সেটা কমনলি হয় হাঁটুর অস্টিওআর্থাইটিস বলে একটা রোগ, যেটা হাঁটুর মানে দীর্ঘমেয়াদী হাঁটুর অপব্যবহার বা হাঁটুর উপর ওজন পড়ার জন্য হাঁটুর ক্ষয় থেকে এই রোগটা হয়ে থাকে। এর সাথে ক্যালসিয়ামের কোনোই সম্পর্ক নাই। ক্যালসিয়াম খাওয়া ভালো, কিন্তু যদি আপনি আশা করে বসে থাকেন যে এই ক্যালসিয়ামটা খাওয়ালে আমার স্ত্রীর হাঁটু ব্যথা কমে যাবে, তাহলে কিন্তু আমি বলবো সেই আশায় গড়ে বালি, সেই আশা কখনোই পূরণ হবে না। মানে অস্টিওআর্থাইটিসের জন্য ভিন্ন চিকিৎসা আছে, যেমন ওজন কমানো, হাঁটুর সঠিক ব্যবহার, হাঁটুর নিয়মিত ব্যায়াম করা, এই ধরনের কিছু আছে। বা এটাও ঠিক যে যদি হাঁটুর ব্যথাটা যদি অস্টিওআর্থাইটিসের জন্য না হয়ে রিউমাটয়েড আর্থাইটিসের জন্য হয়, তাহলে সেই রোগ নির্ণয় করে সেই রোগের উপশমের জন্য কিছু ওষুধ আছে, সেগুলো একটা ভিন্ন ক্যাটাগরির ওষুধ। মানে সব বাতের জন্য ওষুধ তেমন না, কিন্তু তা সেই রোগটা নির্ণয় করে সেই ওষুধগুলো ওনাকে সেবন করাতে হবে। ধন্যবাদ। জি, আপনার উত্তর থেকে নিশ্চয়ই ক্যালসিয়াম সম্পর্কে, ক্যালসিয়াম গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা আসলে অনুষ্ঠানের সময়ের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আরো অল্প সময় বা আরেকটু সময় পেলে আমাদের ভালো লাগতো, আমরা আলোচনার অনেক কিছু আনতে পারতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের দর্শকদেরকে পরামর্শ দেওয়ার জন্য। স্যার অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানো এবং সুযোগটা দেওয়ার জন্য। জি ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বাতজনিত বিভিন্ন রোগ, ব্যথা এবং তার কারণ, লক্ষণ, প্রতিকার সম্পর্কে জানতে পেরেছি। বিভিন্ন পেশার মানুষ এই বাত রোগে আক্রান্ত হতে পারেন। আমরা যদি নিয়ম কানুনগুলো মানি, আমরা কিভাবে ঔষধগুলো সেবন করতে হবে বা কোন ধরনের ব্যথার পরীক্ষা নিরীক্ষা কীরকম করতে হবে সেই বিষয়গুলো যদি মেনে চলতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা বাত ব্যথাজনিত রোগের সঠিক চিকিৎসা পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহের সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।